আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমরা এখন ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর একেবারে ফার্স্ট চ্যাপ্টার, রিভিউ চ্যাপ্টার, যে চ্যাপ্টারটি মূলত তোমাদের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং অর্থাৎ ফার্স্ট ইয়ারে যে সাবজেক্ট পড়ে এসেছো ওই সাবজেক্টের একটা রিভিউ। যেমন এখানে তোমার অ্যাডজাস্টিং থাকতে পারে, তোমার রেকটিফাই জার্নাল থাকতে পারে, ওয়ার্কশিট থাকতে পারে, সব থেকে বেশি যে বিষয়টা থাকতে পারে তা হলো ব্যালেন্স শিট। তবে মাঝে মাঝে আমাদের লক্ষ্য করি অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকেও কোশ্চেন হয়। তো তোমরা যারা খুব ভালোভাবে এই চ্যাপ্টারগুলো করে এসেছো তাদের এই চ্যাপ্টারে সমস্যা হওয়ার কথা নয়। তারপরেও যদি সমস্যা হয় তার জন্য আমরা আবারও তোমাদের জন্য রিভিউ চ্যাপ্টার নিয়ে এসেছি, অর্থাৎ তোমাদের জন্য রিভিউ ক্লাস। চ্যাপ্টারের নামও কি ভাইয়া বলো? রিভিউ চ্যাপ্টার। এক কথায় মানে প্রথম ফার্স্ট ইয়ারে যা যা করেছো ওগুলো রিভিউ হবে। তা আমাদের ক্লাসও মনে করো এক ধরনের রিভিউ ক্লাস, অর্থাৎ আমরা খুব দ্রুত এই চ্যাপ্টারের ক্লাসগুলো তোমাদের দেখাবো। তবে তোমাদের সমস্যাগুলো আমরা এ টু জেড বোঝানোর চেষ্টা করব এবং এই ক্লাসও আমরা বেসিক থেকে করানোর চেষ্টা করব। আমার কথা বুঝেছো ভাইয়া? তাহলে এই চ্যাপ্টারে কি কি থাকবে এগুলো ক্লিয়ার হয়েছে তোমরা? ওকে ফাইন। তাহলে তোমরা যতগুলো সাবজেক্ট পড়ো এই যে সেকেন্ড ইয়ারে, অনেক স্যার বলবে যে বিজনেস ম্যাথমেটিক্স সো টাফ, কিন্তু অরিজিনালি সমস্যা হচ্ছে তোমাদের এই সাবজেক্টে, অর্থাৎ এই ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এ। এই সাবজেক্টে সহজে প্লাস পাওয়া যাবে এই কথা বলা যাবে না। মানে তুমি চাইলেই যে খুব সহজে প্লাস করতে পারবা এই সাবজেক্টে অত সহজ হয় না, মানে চাইলেই যে প্লাস করা যাবে। তবে যারা খুব টপ লেভেলের স্টুডেন্ট তাদের জন্য ভিন্ন কথা। যাই হোক, আমরা শুরু করি। আমরা চাইবো তোমাদের এই সাবজেক্টে প্লাস মার্ক আসুক, আর এর জন্য আমরা বেসিক ক্লাস তো নিবই, রেকর্ড ক্লাস দেওয়া আছেই, ওগুলো করবাই। পাশাপাশি আমরা তোমাদের মূল বই থেকে ক্রিটিক্যাল সহজ যত অঙ্ক আছে সব রকমের অঙ্কই কম বেশি দেখাবো। আমার কথা বুঝেছো? এখন তোমাদের একটু অ্যাক্টিভ হতে হবে। এখানে লক্ষ্য করো, আমাদের ফার্স্ট চ্যাপ্টারের ভিতরে একটা টপিকস আছে অ্যাডজাস্টিং জার্নাল। আবার বলো কি? অ্যাডজাস্টিং জার্নাল। তা প্রথমে আমাদের যে বিষয়টা দেখো লেখা আছে ফর আনরেকর্ড। মনে রাখবা আনরেকর্ড মানে যেটা লেখাই হয়নি, তা এর নতুন করে সমন্বয় জাবেদার কোনো দরকার নাই। মানে আমরা সিম্পলি যে জাবেদা দিই ওই জাবেদাটাই এখানে সমন্বয় জাবেদা। না বুঝুনি? তাহলে আমরা যদি বিক্রয় করি কার কাছে বিক্রয় করি? তাই অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। আর যদি সেলস হয় তাহলে সেলস কি? এবার মনে করো আমি পণ্য বিক্রয় করি নাই, আমি সেবা দিয়েছি, তাহলে সেলস এর পরিবর্তে কি লিখবো? কথা ক্লিয়ার? ওকে ফাইন। এবার আসো 2 নাম্বার, ডেপ্রিসিয়েশন মানে অবচয়ের জন্য। আচ্ছা, অবচয়ের জন্য অলওয়েজ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট। আবার বলো কি? মানে অবচয় একটা খরচ, আর এই অবচয়টা আমরা জমা করি, পুঞ্জভূত করি, এজন্য বলা হয় অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। মানে এই জাবেদা কখনো চেঞ্জ হবে না। 1 নাম্বার 2 নাম্বার এই জাবেদা কখনোই কি হবে না? চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না, এইভাবেই বইবে। মন থাকবে তো? তাহলে অবচয়ের জাবেদা কি? আবার বলো, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট। এই তো বিক্রয় করলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। যদি আমরা সেবা দিয়ে থাকি সেক্ষেত্রে সার্ভিস রেভিনিউ কি করব? ক্রেডিট করব। এরপরে আসো 3 নাম্বার, ফর অ্যাক্রুড এক্সপেন্স। অ্যাক্রুড মানে বকেয়া, আর এক্সপেন্স মানে খরচ। খরচ কি আছে? বকেয়া আছে। তা ভালো করে বুঝো, খরচের নেচারই হচ্ছে ডেবিট হওয়া। আবার বলো কি হওয়া?
সে যে কোনো খরচ হতে পারে রেন্ট, হতে পারে স্যালারি। আমার কথা বুঝেছো ভাইয়া? যে কোনো খরচ যদি বকেয়া থাকে ওই খরচ কি হবে? ডেবিট। আর খরচ পেয়েবল হতে পারে স্যালারিজ পেয়েবল, হতে পারে ওয়েজেস পেয়েবল, মানে যেই খরচ ওই খরচের সাথে পেয়েবল অ্যাড করে দিবা, মন থাকবে না? তাহলে বলো, খরচ বকেয়া থাকলে খরচ ডেবিট, খরচ পেয়েবল ক্রেডিট, মন থাকবে? ওকে, এই জুই ক্লিয়ার? কথা বলবা, মিতু ক্লিয়ার? ওকে, এবার লক্ষ্য করো 4 নাম্বার, ফর অ্যাক্রুড রেভিনিউ। একটু আগে বকেয়া তোমরা ব্যয় শিখলা, এবার যদি বকেয়া আয় থাকে বা প্রাপ্য আয় আমরা যাকে বলি, তাহলে আই যে অলওয়েজ ক্রেডিট হয় এটা বোঝো? তাই দেখো, আই যে আয় থাকবে সেই আই ক্রেডিট, মন থাকবে? ওকে, আর আই রিসিভেবল, তবে আই রিসিভেবল এর পরিবর্তে কেউ যদি অ্যাকাউন্ট রিসিভেবল লেখো তাও হবে। মানে যে কোনো আয়ের বকেয়া থাকলে বা প্রাপ্য হলে তা ওই আয় রিসিভেবল লেখা যায় বা অ্যাকাউন্ট রিসিভেবল, আর ওই সেই রিলেটেড আয়টা কি করবা? তাহলে সহজ কথা, খরচ বকেয়া থাকলে খরচ ডেবিট, আর আয় বকেয়া থাকলে আয় ক্রেডিট, এই কথা মনে থাকবে? একটা খরচ যেহেতু কে একজন পাবে তাই খরচ পেয়েবল ক্রেডিট, আর আয় তুমি পাবা তাই ওই আয় রিসিভেবল ডেবিট। কথা ক্লিয়ার? ওকে, এবার লক্ষ্য করো, ফর ব্যাড ডেট এক্সপেন্স। এই ব্যাড ডেট ভালো করে বোঝো, অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা একটা খরচ, তাহলে খরচ ডেবিট। আর এটা সৃষ্টি হয় কিভাবে? দেনাদার অর্থাৎ বিক্রয়ের মাধ্যমে সৃষ্টি হয়। কারো কাছে বিক্রয় করেছো, ওই টাকা আদায় হয়নি, তাহলে তাকে কি বলা হয়? অনাদায়ী। তাই ব্যাড ডেট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তবে আমরা ক্ষেত্র বিশেষ অ্যাকাউন্ট রিসিভেবলের পরিবর্তে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টসও লিখতে পারবো, ওটা অঙ্কের মাধ্যমে ক্লিয়ার করব। হ্যাঁ, এবার আসো মজার আইটেম, এখন আসেনি ওই আইটেম। এই যে ফর এন্ডিং ইনভেন্টরি, মনে রাখবা এন্ডিং। তোমরা জানো সবসময় মজুত পণ্য আমাদের সম্পদ, মজুত পণ্য কি? তাই ওই এন্ডিং ইনভেন্টরি বা সিম্পলি ইনভেন্টরি ডেবিট। আর এটা আমাদের কস্ট অফ গুডস সোল্ড কে কমিয়ে দেয়। কস্ট অফ গুডস সোল্ড একটা ব্যয়, ওই ব্যয় তো অলওয়েজ ডেবিট। যেহেতু এখানে সমাপনী মজুত পণ্য থেকে যাচ্ছে তাই সমাপনী মজুত পণ্য ডেবিট, আর কস্ট অফ গুডস সোল্ড কি? তার মানে আমার যে পরিমাণ সমাপনী মজুত পণ্য আছে ওই পরিমাণ ব্যয় কম হবে, ঠিক কথা? তার এই জন্য কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট, মানে মজুত পণ্য আমার অ্যাসেট, আর যেহেতু এটা অ্যাসেট তাহলে তো ব্যয় কমে গেল। ওটা তো আমাদের ব্যয় আকারে লেখা ছিল, যেমন তোমরা জানো ওপেনিং ইনভেন্টরির সাথে পারচেজ যোগ হয়, মনে আছে? আর ক্লোজিং ইনভেন্টরি বাদ যায়, তার মানে উপরে দুইটা খরচ বৃদ্ধি পাওয়ায় আর ক্লোজিং ইনভেন্টরি খরচ হ্রাস পাওয়ায়। কথা ক্লিয়ার? এবার দেখো এগুলো খুব ভালো করে বোঝো, এইগুলো বেশি আসে। ফর এক্সপেন্স মানে আমরা যদি ব্যয়ের জাবেদা করি তো মনে রাখবা ওই সময় তোমার রেওয়া মিলে অ্যাসেট থাকবে। কি থাকবে আবার বলো? কারণ দেখো ব্যয় হচ্ছে ডেবিট, অ্যাসেটও কি? ডেবিট। তাহলে দুইটাই যখন ডেবিট, রেওয়া মিলে যেটা থাকে তার বিপরীতের জাবেদা হয়, মনে থাকবে? মনে করো রেওয়া মিলে আছে অ্যাসেট, তাহলে জাবেদা দেবো কার? এক্সপেন্স। তাহলে এখন এক্সপেন্স ডেবিট আর ওই অ্যাসেট কি হয়ে যাবে? এবার আবার বলো, মনে করো এখন রেওয়া মিলে আছে এক্সপেন্স, তাহলে এক্সপেন্স তো ডেবিটে আছে, তাহলে ও এখন হবে কি? ক্রেডিট, আর অ্যাসেট ডেবিট হবে। তাহলে আমরা বুঝলাম অ্যাসেটের পরিবর্তে এক্সপেন্স আর এক্সপেন্সের পরিবর্তে কে বসবে? বিষয়টা এমন, রেওয়া মিলে অ্যাসেট আছে তার মানে তার কিছু অংশ এখন ব্যয় হয়ে যাবে, তাই ওই অ্যাসেট ক্রেডিট হয়ে আর এক্সপেন্স ডেবিট হয়ে যাবে। না বোঝনি? আর রেওয়া মিলে কিছু এক্সপেন্স আছে, ওই এক্সপেন্স কিছু সম্পদ হয়ে যাবে, তাই অ্যাসেট ডেবিট আর এক্সপেন্স কি? ক্রেডিট। এই অঙ্কগুলো যখন আমরা প্র্যাকটিক্যালি বুঝাবো আরো ক্লিয়ার হবে। এবার দেখো তাহলে ওই দুটো গেল, যেহেতু গেল এবার মনে রাখো তাহলে আয় আর দায় ক্রেডিট। আবার বলো আয় আর দায় কি? ক্রেডিট।
তা এবার বোঝো রেওয়া মিলে দায় আছে, তাহলে দায় কোথায় থাকে আবার বলো, ডেবিটে না ক্রেডিটে? ক্রেডিটে, ইয়েস। তাহলে ওই দায় এখন হয়ে যাবে ডেবিট, আর আয় কি হবে? এবার মনে করো রেওয়া মিলে আয় আছে, তা বলো আয় কোথায় থাকে? ক্রেডিটে। তাহলে ওই আয় এখন কি হয়ে যাবে? আর এখন বর্তমানে কি বলবে? দায়। তাহলে এই চারটা কিন্তু তোমাদের একটু কনফিউজ মনে হবে, কিন্তু অঙ্ক যখন সমাধান শুরু হবে অটো পারবা, মনে থাকবে। আর এই অংশগুলো আমরা অঙ্কের মাধ্যমে বুঝাই দেবো। রিভার্সিং, রিভার্সিং মানে বিপরীত। আবার বলো রিভার্সিং মানে কি? বিপরীত। মনে রাখবা আয় আর ব্যয়ের বিপরীতে রিভার্সিং হয়। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন তোমরা খুব ভালো করে বোঝো, আয় আর ব্যয় মনে করো ক্রেডিটে আছে। কোথায় আছে? সাধারণ অবস্থায় আয় ক্রেডিটে থাকে। আবার বলো কে ক্রেডিটে থাকে? তাহলে ওই অংশটা ডেবিট হবে, আর ওর বিপরীতে যে থাকবে অ্যাসেট থাকে সাধারণ অবস্থায়, তো ওটা কি হয়ে যাবে? ক্রেডিট। তাহলে তোমাদের বাংলা কথায় বলি আরো সহজ, মনে করো অ্যাসেট ডেবিটে আছে আর ওর বিপরীতে আয় ব্যয় আছে, তাহলে জাস্ট ওটা উল্টায় দিবা, রিভার্সিং হয়ে গেল। না বোঝনি? আর একটা কথা, দায় ক্রেডিটে আছে আর ওর বিপরীতে আয় অথবা ব্যয় ডেবিটে আছে, ওইটারে উল্টাই দিবা। তাহলে এখন দায় কি হবে? ডেবিট, আর আয় অথবা ব্যয় কি হবে? ক্রেডিট। সাধারণ অবস্থায় দায়ের সাথে এক্সপেন্স মানে জাবেদার ক্ষেত্রে বলতেছি, আর অ্যাসেটের ক্ষেত্রে কি? রেভিনিউ, কারণ এটা বিপরীতমুখী। আর আমি বলেছি কিন্তু অ্যাসেট আর এক্সপেন্স ডেবিট হয়, আর দায় আর আয় কি হয়? আচ্ছা, আমরা অঙ্কের মাধ্যমে আরো ভালো করে বুঝাবো। তার মানে বুঝালাম আমি অ্যাসেট ডেবিটে আছে আর ওর বিপরীতে আয় ব্যয় আছে, ওটা উল্টাই দাও। আর দায় ক্রেডিটে আছে, ওর বিপরীতে মানে ডেবিটে আয় ব্যয় আছে, ওটাকেও কি করো? উল্টাই দাও। দিলেই কি হয়ে যাবে? রিভার্সিং। এখন দেখা যাবে অঙ্কের মাধ্যমে বোঝানো হয়েছে কিনা দেখি। সাধারণ নিয়ম, সাধারণ নিয়মে এই যে 1 নম্বরে এক্সপেন্স পেয়েবল আছে, আর এখানে কি আছে? মানে অ্যাক্রুড এক্সপেন্সের জন্য, মানে ওই যে আমরা যেটা বললাম তোমাদের রিভার্সিং, তার এখানে সাধারণ নিয়ম দেওয়া হয়েছে। তোমরা এমনি বলো অ্যাক্রুড এক্সপেন্সে যাবে তা কি হয় বলো তো ভাইয়া? এটা দেখে দেখে বলো না, তাহলে দেখে দেখে বললে ভুল হবে। বাহ, ও ভাইয়া তোমরা ঠিক কথা বলেছো যে এক্সপেন্স ডেবিট আর পেয়েবল। তো ভালো করে বোঝো, এটা জাস্ট উল্টায় দিয়েছে কি দেখো তো, মানে দায় ক্রেডিটে ছিল তাই উল্টায় দিলাম, দিলেই রিভার্সিং। আবার বলো 2 নাম্বার প্রিপেইড। বলো প্রিপেইড এ যাবে নাকি? কোন খরচ প্রিপেইড করেছে যাবে নাকি? প্রিপেইড এক্সপেন্স ডেবিট, আর এই তো বুঝেছো এক্সপেন্স ক্রেডিট। তো বলো প্রিপেইড একটা সম্পদ কিনা? তাহলে উল্টাই দাও, দেখো প্রিপেইড এক্সপেন্স ক্রেডিট, এক্সপেন্স ডেবিট। তোমাদের এই সাবজেক্ট পড়ায় মজা হবে, তোমরা নিয়মিত অ্যাক্টিভ হবা, কারণ তোমরা বুঝতেছো কথা, ফাস্ট বুঝতেছো, এতটুকু বুঝলেই যথেষ্ট। তোমরা নিয়মিত একটু অ্যাক্টিভ হবা, তাহলে তোমাদের জন্য আমি সর্বোচ্চ A+ পাওয়ার মতো একটা ওই লেভেলের একটা মনে করো কি বলা যায় চেষ্টা করবো আমরা, বুঝেছো? ঠিক আছে। এবার দেখো ভাইয়া অ্যাক্রুড রেভিনিউ, অনেকে আছে এটা দেখে দেখে উত্তর বলে, বললেই ভুল হয়ে যায়, তোমাদের সাথে আমার সাথে মেলে না, তোমরা ঠিকঠাক বলতেছো। ভাই অ্যাক্রুড রেভিনিউ হিসাবে নাকি? আচ্ছা, রিসিভেবল ডেবিট, রেভিনিউ রিসিভেবল বা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আর রেভিনিউ ক্রেডিট। তাহলে এই যে রিসিভেবল ডেবিটে ছিল, তাহলে ওইটা উল্টায় যাবে, তাই তো? এবার আবার অ্যাডভান্স রেভিনিউ মানে আমি অগ্রিম আয় নিয়েছি, এর যাবে নাকি? অগ্রিম আয় নিয়েছি, তার মানে কি আনআর্ন রেভিনিউ, তাই না? আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা যেহেতু অ্যাডভান্স রেভিনিউর ক্ষেত্রে ট্রিটমেন্ট দিব, তাহলে হ্যাঁ, তাহলে বিষয়টা কেমন? আমাদের জাস্ট এই যে অগ্রিম নিয়েছিলাম এর উল্টা, দেখো এই জায়গা ঠিক উল্টা এখানে লেখা আছে। তাহলে এখানে আমার জাবেদা ছিল এমন রেভিনিউ, অ্যাডভান্স রেভিনিউ,
এমনিতেই যদি সিম্পল যাবে, দেখো রোড একটা যাবে আছে কিন্তু ক্যাশ ডেবিট আর আনআর্নড রেভিনিউ কি ভাইয়া ক্রেডিট। তো ওইটা যদি আমরা সমন্বয় করি তখন আবার কি হয়ে যায়, রেভিনিউ ডেবিট আর আনআর্নড রেভিনিউ কি হয়ে যায়, ক্রেডিট হয়ে যায়। এখানে একটু ভুল লক্ষ্য করতেছি, রেভিনিউ এখানে ক্রেডিট আছে ঠিক আছে, তো এই জায়গায় রেভিনিউ রিসিভেবল না হয়ে হওয়ার কথা ছিল কি আনআর্নড রেভিনিউ। যাই হোক ওখানে যা আছে সমস্যা না, আমরা অঙ্কের মাধ্যমে বিস্তারিত দেখাই দিবানি। এবার দেখো ক্লোজিং, ক্লোজিং আরো মজার, ক্লোজিং এ মোট 4টা যাবে, আবার বলো কয়টা, 4টা। ক্ষেত্র বিশেষ 5টা থাকতে পারে, তবে 4টাই মেন। মনে রাখবা ব্যয় সবসময় কি হয়, ডেবিট হয়, ব্যয় সবসময় ডেবিট হয়, কিন্তু ক্লোজ করার সময় কি হয়ে যাবে, ক্রেডিট। আর ওই ব্যয়গুলো আমরা ইনকাম স্টেটমেন্টে বসাই, এই জন্য আমরা ইনকাম সামারি ডেবিট করে অল এক্সপেন্স কি করি, আবার একই নিয়মে আয় সবসময় কি হয়, ক্রেডিট হয়। তাহলে ওই আয় সব আয় ডেবিট করবা, আর একবারে ইনকাম সামারি কি করবা, মানে আমরা ক্লোজ করতেছি। তাহলে এই কথা কি বুঝেছো? এবার তোমাদের লক্ষ্য করো, এদের যে 3 আর 4, এই 3 আর 4 মিলাই একটা জাবেদা পরীক্ষায় থাকবে, দুটো না, যেকোনো একটা। মনে করো এই ইনকাম সামারি ক্রেডিট বড়, তাহলে কম কোথায়, ইনকাম সামারি ডেবিটে। তো মানে যেখানে কম, ভালো করে বোঝো, মনে করো এখানে ইনকাম সামারিতে 10 টাকা ছিল আর এই ইনকাম সামারিতে 8 টাকা, তা বলো ডেবিটে ক টাকা কম, 2 টাকা। তাই ওই ইনকাম সামারি ডেবিট 2 টাকা, ক্যাপিটাল ক্রেডিট, মন থাকবে কিনা? আবার মনে করো ইনকাম সামারি এখানে আছে 7 টাকা আর তোমার এখানে ইনকাম সামারিতে এখানে আছে মনে করো 10 টাকা, বলো এবার কম কোথায়, ক টাকা কম? তাহলে ওই 3 টাকা এখন এখানে ক্রেডিট করবা আর ক্যাপিটাল ডেবিট করবা, কথা ক্লিয়ার? তার মানে 3 আর 4 এর যে কোনো একটা হবে, মন থাকবে? আচ্ছা, আর ড্রয়িং এর জন্য একটাই, ড্রয়িং অলওয়েজ ডেবিট হতো, তাহলে এখন ক্লোজিং করতে হলে কি করবা, ক্রেডিট, আর ওর বিপরীতে ক্যাপিটাল। এগুলো আমরা অঙ্কের মাধ্যমে আরো বিস্তারিত বোঝাবো। এবার দেখো আছে রেকটিফাই, রেকটিফাই মানে কি, ভুল সংশোধনী। একবার করে বুঝাই, দেখো সেলস বুক, এই দেখো বুক মানে 2টা ভুল, আবার বলো বুক মানে কয়টা ভুল, 2টা। আর যদি তোমার হিসাব হতো অ্যাকাউন্ট, তার মানে একটা ভুল, মন থাকবে আমার কথা? ওকে। আর আন্ডারকাস্ট মানে কম লেখা, কম লেখা হলে জাবেদার কোনো চেঞ্জ হয় না, কি হয় না, ওভারকাস্ট হলে উল্টো হয় জাবেদা, মন থাকবে? তাহলে এবার বলো বিক্রয় করলে জাবেদা কি হয়, এমনি তাই কোনো পরিবর্তন হয়নি, কেন, আন্ডারকাস্ট আছে এজন্য। এবার ওভারকাস্ট আছে, তার মানে এই জাবেদা উল্টায় যাবে, দেখো গিয়েছে। আর পারচেজ বুকে জাবেদা কি জানো তোমরা, বলো? ইয়েস, তাহলে ওটা উল্টাই দিবা কারণ ওভারকাস্ট আছে। আর আন্ডারকাস্ট মানে জাবেদা চেঞ্জ হবে না, তার মানে কি পারচেজ আর অ্যাকাউন্টস, বুঝেছো তোমরা? এবার দেখো 5 ফর সেলস ফার্নিচার, তাহলে তুমি বিক্রয় করেছো কি, তাহলে ফার্নিচার ক্রেডিট হবে, এটা সত্য কথা। ভুল করে কি লিখেছিলে, তাহলে ওই সেলস এখন কি করে দিবা, কথা বুঝেছো? এবার রিপেয়ার মেশিনারি, আচ্ছা হ্যাজ বিন রেকর্ডেড ইন মেশিনারি অ্যাকাউন্ট, তাহলে ভালো করে বোঝো রিপেয়ার একটা খরচ, তাহলে তো খরচ খরচ নামে লিখবা, এটা সম্পদ নামে লেখা কি ঠিক আছে? তাহলে খরচ নামে মানে রিপেয়ার এক্সপেন্স লিখতে হবে ডেবিট, তাহলে ভুল করে মেশিনারি লিখছিল, তাহলে ওই মেশিনারি এখন কি করে দেবো, বুঝেছো ব্যাখ্যা? এবার আসো, মানে তোমরা মনোযোগ দিয়ে শুনবো, তাহলে একবারে বুঝবা, না হলে আমি আরেকবার বলবো। দেখো অ্যামাউন্ট রিসিভ ফ্রম তানজিল, কার কাছ থেকে পেয়েছো? আচ্ছা বলো টাকাটা যার কাছ থেকে পাওয়া যায় তাকে আমরা কি হিসাব বলি, দেনাদার, অ্যাকাউন্ট রিসিভেবল, বা আর আমরা যাকে টাকা দেই তাকে অ্যাকাউন্টস পেয়েবল বলি, পাওনাদার, তাই না ভাইয়া?
ওকে রিফাত, তোমার বেসিক খুব ভালো আছে, তুমি খুব ভালো করে চেষ্টা করো, ভালো কিছু হবে, বুঝেছো? চেষ্টা করতে হবে। এই ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, অ্যাডভান্স 1 অ্যাডভান্স 2 বোঝা সহজ কথা না, আর ফার্স্ট বলে যাওয়াও ঝামেলার বিষয়। এগুলো এক্সপার্ট না হলে দ্রুত বলা যায় না, বুঝেছো? তোমরা যে ফার্স্ট কথা বলতে পারছো, তোমাদের ম্যাক্সিমামই সবাই ফার্স্ট বলতে পারছো, জুইও বলতেছে, বাকি দুইজন কথা বলতেছে না, বুঝতেছি না আমি, তবে তোমাদের বেসিক ভালো আছে। লক্ষ্য করো, অ্যামাউন্ট রিসিভ, তাহলে আমরা কার কাছ থেকে পেয়েছি? ইয়েস, না মানে মূলত অ্যাকাউন্ট রিসিভের কাছ থেকে পেয়েছি। ব্যাখ্যা এই, যে কোনো ব্যক্তি হতে পারে। হ্যাড বিন ক্রেডিটেড নাজমুল, তাহলে দেখো আমরা মানে কোনো ভুলই না, খালি নাম ভুল হয়েছে। তাহলে আমরা যেহেতু তানজিলের কাছ থেকে পেয়েছি, যার কাছ থেকে পাওয়া যায় তার নাম ক্রেডিট, আমরা তো ক্যাশ ডেবিট করি না, বোঝনি? তাহলে যেটা সঠিক তানজিল অ্যাকাউন্ট রিসিভেবল ব্র্যাকেটে, আর আমরা ভুল করে নাজ বলে নাম লিখলাম, তো এই ভুলটা সংশোধন করার জন্য ওটা ডেবিট করে দিয়েছি, মানে দুইটাই অ্যাকাউন্ট রিসিভেবল, কিন্তু শুধু নামের ভুল ছিল, ওটা ঠিক করলাম। কথা বুঝেছো? ফাইন। এবার আসো অ্যামাউন্ট উইথড্রন, উইথড্রন মানে ড্রয়িং ডেবিট হয়, এটা বুঝেছো? আর এরা ভুল করে অফিস লিখলো, তাহলে অফিস কি হয়ে যাবে? ক্রেডিট। এ ক্রেডিট সেলস রংলি পাস থ্রু দা পারচেজ বুক, তাহলে ভালো করে বোঝো, আমি বিক্রয় করেছি, এর যাবে তা কি বলো? তাহলে এই দেখো, আমরা বইয়ের মতো একবারে দিই না, দেখো একটা যেটা সঠিক তার যাবে দিলাম না, বোঝনি? একটা ভুল করে কুরাই বই লিখে গেলাম, বলো কুরাই বইয়ের যাবে তা কি, এমনি বলো। হলো না? পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, এটা কুরাই বইয়ের যাবে। আবার বলো কি যাবে যা? যেহেতু এটা ভুল করে লিখছিল, তাহলে এটা উল্টাইয়ে দিবা, তার মানে তুমি সবসময় সঠিকটা বলবা, পরে আমাদের যা হয় হবে না, বোঝনি? তাই এটাকে উল্টাইয়ে দিয়ে এখন পারচেজ ক্রেডিট হলো, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হলো। কালকে গ্রুপে একজন জিজ্ঞাসা করছিল যে ভাই আর এখন আলাদা করে লিখলে হবে কি, নাম বলেছিলাম হবে, বইয়ে ছিল অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, এরপর সেলস ক্রেডিট, পারচেজ ক্রেডিট একবারে ছিল, কিন্তু আমরা এখন ভেঙে ভেঙে শিখাই, বুঝেছো? কারণ প্রথমে সঠিক যাবে দা, তারপরে ভুলটা উল্টো, তাহলে তোমাদের মাথায় সহজে ঢুকবে যে কিভাবে হলো। আবার লক্ষ্য করো, পারচেজ ক্যালকুলেটর, ক্যালকুলেটর এক ধরনের অফিস সাপ্লাইজ, আবার বলো কি? তাহলে এই যে অফিস সাপ্লাইজ ডেবিট, ভুল করে পারচেজ লিখেছে, তাহলে এটা ভুল করেছে, তাহলে পারচেজ ডেবিটে লিখছিল, এটা এখন কি করে দিবা? স্যালারিজ ওয়ার পেইড টাবু, টাবুকে দিয়েছে, সেলসম্যান ওয়াজ রংলি ডেবিটেড হিজ পার্সোনাল অ্যাকাউন্ট, মানে তার ব্যক্তির নামে লিখেছে, ব্যক্তির নামে লেখা কখনোই উচিত হয়নি, কারণ লেখার দরকার ছিল কি নামে? স্যালারি, তাহলে এখন তুমি টাবু কি করে দিবা? ক্রেডিট। এ মেশিন ইনস্টলেশন রংলি, ভালো করে বুঝো, মেশিন ইনস্টলেশন, বহন করো, সব মেশিন নামে লিখতে হয়, মনে আছে? যেহেতু ভুল করে ওয়েজেস লিখছিল, তাহলে ওয়েজেস এখন কি হয়ে গেল? ক্রেডিট। দেখো, এ পেমেন্ট ক্রেডিটরস মানে অ্যাকাউন্টস পেয়েবল কে পরিশোধ করেছো, হ্যাজ বিন ডেবিটেড টু পারচেজ অ্যাকাউন্ট, ভুল করে পারচেজ লিখেছো, তাহলে পারচেজ কি হয়ে গেল? আর পরিশোধ করেছিল অ্যাকাউন্টস পেয়েবল কে, তো অ্যাকাউন্টস পেয়েবল কি হলো? গুডস ওর্থ রিটার্ন টু সাপ্লায়ার্স, এম এস তাহের। আচ্ছা ভালো করে বুঝো, গুডস ওর্থ রিটার্ন মানে ফেরতের কথা বলা হয়েছে, সাপ্লায়ার্স বোঝো মানে তুমি যার কাছ থেকে ক্রয় করেছিলা তাকে ফেরত দিয়েছো, তাহলে ক্রয় ফেরতে যাবে না কি বলো? ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট, ইংলিশে তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, তাহলে এটা ক্লিয়ার কিনা বলো? এবার বলছে এম এস তাহের ট্রেডার্স এন্টার্ড, ভুল করে সেলস বুক লিখছিল, সেলস বুকে যাবে নাকি? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট, তাহলে এটা ভুল ছিল, তাই এটা উল্টাইয়ে দাও, সেলস ডেবিট অ্যাকাউন্ট ডেবিট, না বোঝনি? 15 দ্য পারচেজ অফ ফার্নিচার অন অ্যাকাউন্ট ফর টাকা কত? 800, ডেবিটেড ফার্নিচার কত দামে লিখেছে? তাহলে কত কম লিখেছে? 1100
শুধু 900 টাকা। আবার বল কত কম লিখেছে? 900। দ্য পারচেজ অফ ফার্নিচার অফ অ্যাকাউন্ট ফর টাকা অন অ্যাকাউন্ট মানে বাকিতে। আচ্ছা ক্রেডিটেড, আচ্ছা দুটোই ভুল করেছে, ফার্নিচারও কম লিখেছে, পেয়েবলও কম লিখেছে। তাই জাবেদা কোনো চেঞ্জ হবে না, শুধু টাকার পরিমাণটা লিখে দিলেই হচ্ছে না, বোঝনি? Return of goods from Ripon has been recorded in the sales day book. তাহলে ভালো করে বোঝো, রিটার্ন অন গুডস ফ্রম রিপন হ্যাজ বিন রেকর্ডেড সেলস ডে বুক ভুল করে কোন বইতে লিখেছে? সেলস এর বইতে। তাহলে বলো সেলস এর বইয়ে যাবে কি ছিল? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। তাহলে এটা উল্টায়ে দাও। আর বলো সেলস রিটার্নে যাবে কি? সেলস রিটার্ন ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল। এটা সঠিক লিখেছি। এখন এখানে কেউ লিখতে পারে এমন সেলস রিটার্ন ডেবিট, সেলস ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট ডাবল টাকা, না বোঝনি? আর আমি যেভাবে বলছি এভাবে করলেও হবে। 17 এ সেলস গুডস টু পাপ্পু কত টাকা? ওয়াজ ক্রেডিটেড হিজ অ্যাকাউন্ট। হিজ মানে একজনের কথা বলা হয়েছে। তাহলে একটা হিসাব মানে বিপরীত হিসাবে অনিশ্চিত। আবার বলো একটা হিসাব মানে কি? তাহলে এখানে দেখো পাপ্পুর 5000 টাকা ক্রেডিটেড টু হিজ অ্যাকাউন্ট, তাহলে ভুল করে লিখেছে সেলস এর জায়গায়, শুধু তার অ্যাকাউন্ট বলে এখানে বুকের কথা বলেনি, দেখছো? তাহলে বিক্রয় যেটা ছিল ওটা সমস্যা হয়নি, শুধু ব্যক্তির নাম। তাহলে আমাদের গুডস এত টাকা ক্রেডিটেড হিজ অ্যাকাউন্ট, তাহলে ব্যক্তির নাম ক্রেডিট করেছিল, তো ব্যক্তির নাম এখন ডেবিট হবে, তাই তো? আর ক্রেডিটে সেলস এ ভুল হয়েছে এটা বলিনি, তো ওটা ঠিক আছে। তাই আমাদের ওই জায়গায় বিপরীতে কি নাম লিখবো? সাসপেন্স মানে অনিশ্চিত। এর ভালো করে বোঝো, তোমরা ওয়ার্কশিটের ঘর পারো কিনা? প্রথমে অ্যাকাউন্ট, ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট, এই দুইটা করলে অ্যাডজাস্টেড। এরপরে যেটা ইনকাম স্টেটমেন্ট আয় ব্যয়, আর ব্যালেন্স শিট মানে সম্পদ আর কি দায়। আবার অঙ্কের মাধ্যমে আয় ব্যয় প্যারা নিও না। এবার মাঝে মাঝে ক্যাশ রিসিভ জার্নাল চলে আসে, মানে যেগুলো টাকা পাওয়া যায়, মনে আছে? টাকা পাওয়া যায় বিক্রয় করে, মানে সেলস অ্যাকাউন্ট রিসিভেবল কাছ থেকে আর অন্যান্য, তাই তো? ঘরগুলো আরেকবার দেখবা। আর আধুনিক নিয়মে তোমরা জানো ওই সেম জিনিস লাস্টে একটা ঘর বাড়তি হয়, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এবার ক্যাশ পেমেন্ট মানে টাকা পরিশোধ করতে হয়, কি জন্য পরিশোধ করতে হয়? ক্রয় করলে অ্যাকাউন্টস পেয়েবল কে আদার্স, এরা আধুনিক হলে পারচেজের জায়গায় মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এবার ব্যালেন্স শিটের ঘর, তোমরা জানো ব্যালেন্স শিট বা ইনকাম স্টেটমেন্টে প্রথমে বিক্রয় লিখি, তারপরে আমরা কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে গ্রস প্রফিট পাই, তারপর আমরা অপারেটিং এক্সপেন্স বাদ দিয়ে অপারেটিং প্রফিট পাই, নন অপারেটিং ইনকাম যোগ হয়, নন অপারেটিং এক্সপেন্স বাদ যায়, নেট প্রফিট পাই। এরপরে ব্যালেন্স শিট যখন আসি তখন প্রথমে কারেন্ট অ্যাসেট লিখি, তারপরে কি লিখি? ফিক্সড অ্যাসেট লিখি, ইনভেস্টমেন্ট লিখি, তাই না? লিখে যোগ করে টোটাল অ্যাসেট। আর দায়ের ক্ষেত্রে প্রথমে কারেন্ট লায়াবিলিটিস, তারপরে কি লং টার্ম লায়াবিলিটিস, তারপরে ওনার্স ইকুইটি, এগুলো দিয়ে আমরা দুই সাইড মিলাই, তো মিলায়ে যা হয় এই ওভারঅল আমাদের ব্যালেন্স শিট। তো তোমাদের প্রথম দিনের ক্লাসে এই বেসিক তথ্য যা যা আছে সবকিছুই থাকবে। আগামী দিন তোমাদের দেখো মূল বইয়ের শিটটা দিয়েছি, ওই মূল বইয়ের শিটের যে ক বিভাগগুলো আছে এক পলক মুখস্থ না, একবার করে পড়বা যাতে বেসিক কিছুটা আরো ক্লিয়ার হয়, বুঝেছো? আমরা কালকে থেকে ইনশাআল্লাহ অঙ্ক করাবো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। হ্যাঁ, কালকে 6টা 7টা 20-এ, হ্যাঁ ওই 5-7 মিনিট এদিক ওদিক হতে পারে, কিন্তু নিয়মিত হবে, ঠিক আছে? আমরা এই লাস্টে নিচ্ছি, কিন্তু এই ক্লাস নিয়মিত নিব। কালকে তো নাই, পরশুদিন আছে, পরশুদিন নিব।